জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সোনার বাংলার কথা বলে দেশ শ্মশানে পরিণত হয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় আগে স্থানীয় নির্বাচন দাবি। ৫ আগস্ট সেনাবাহিনী আত্মমর্যাদা ধরে রেখেছিল বলে হাসিনার পতন ঘটেছে বলেন সার্জিস আলম। অবসরপ্রাপ্তদের রাজনীতিতে আসার আহ্বান। ভাঙাচোরা রাস্তা দখল দৌড়াতে বেড়েছে জলাবদ্ধতা। শোচনীয় অবস্থা পিরোজপুর পৌরসভার। কম আয়ের দোহাই নির্বাহীর। আমাদের রোগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। দেখার দায়িত্ব তো পৌরসভার। এখন পৌরসভা না থাকলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। মেরামতের অভাবে অচল ট্রাফিক লাইট, যানজট নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। তীব্র জ্যামে চরম ভোগান্তি সাধারণ মানুষের। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মূল হাউসে ছুরিকাঘাতে নিহত এক পুলিশের ৩ সদস্য আহত। ইসলামিস্ট দুর্বৃত্তের হামলা, দাবি প্রেসিডেন্টের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের রেকর্ড রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার। ৩৫১ রান করেও হারল ইংল্যান্ড। ম্লান বেন ডাকেটের সেঞ্চুরি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। প্রায় ১৫ বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ২.৫ বছর আগে দেশ পুনর্গঠনে ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ২.৫ বছর আগে ৩১ দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না। আর রাজধানী সহ দেশের বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
স্থায়ী কমিটির অন্য এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নতুন নতুন ফন্দি আসছে। দিনব্যাপী রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার মতো নতুন নতুন ফন্দি আটছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে, তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান রাজধানী সহ দেশের বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করবে। সিএনজি পার্কিং করতে পারবে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদকপ্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা হয়। এ সময় মাহফুজুল্লাহর জীবন নিয়ে স্মৃতিচারণ ও স্বৈরাচার পতনে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা এক্সপ্লেন করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা, ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা ব্রিলিয়ান্ট লেখা। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। আর বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। একটা আশার আলো সবাই আমরা দিতে পারছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য অবশ্যই রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে চাঁদপুরে দলীয় পথসভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর আগে লক্ষ্মীপুরের জনসভায় জামায়াত আমির বলেন, সোনার বাংলা গড়ার নামে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল আওয়ামী লীগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় জেলা জামায়াত আয়োজিত পথসভায় অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন রয়েছে। জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তবে তার আগে সংস্কার করতে হবে। মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন, যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব সৃষ্টি না হয়, এই জন্যই সংস্কার প্রয়োজন। এই সময় আনুপাতিক হারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণেরও দাবি জানান তিনি। ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে, সেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে অনেক ছোট দল আছে, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে, জ্ঞানী মানুষ আছে, অভিজ্ঞ নেতা আছে, তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে। জনগণের একটা ভোট আর নষ্ট হবে না। এর আগে সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে।
কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। বলেন আওয়ামী লীগের সময়ে জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে, শীর্ষ 10 নেতাকে খুন করেছে আওয়ামী লীগ। এ সময় দ্রুত কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বলে জানান নাগরিক কমিটি মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশে সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আর চলতি মাসেই দলের আত্মপ্রকাশ হবে বলে জানান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শিলু রায়ের রিপোর্ট। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা। তার করাল রূপ নিয়ে আমাদের উপরে জেঁকে বসেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। এটা আমরা বুঝতে পারি নাই, আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে আমাদের মানবিক চেতনা বা সামাজিক চেতনা, রাষ্ট্রীয় চেতনা, এইসব সব দিকে আমাদের একটা জাগরণ দরকার। চলতি মাসে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, যে দল সব ফ্যাসিবাদদের রুখে দিবে। বিপ্লব বুলেটকে যেভাবে অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। এখন থেকে প্রত্যেকে নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনীতির কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আইএমএফের অনেক চাপের পরও অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে বিজিএমএ ভবনে এক সেমিনারে তিনি বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টে বিপ্লব হয়নি। জ্বালানি সংকট কাটাতে সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে সেমিনার আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও বিজিএমইএ। সোলার রুফটপ গ্রিড ট্যারিফের তুলনায় অনেকটা সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় শিল্প কারখানায় এর গুরুত্ব আলোচনা করেন বক্তারা। বিজিএমইএ প্রশাসক বলেন, বড় কোম্পানিগুলোর জন্য হোম সোলার লাভজনক হলেও এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক নয়। পুরো 95% হচ্ছে সোলার দিয়ে চলছে ওয়্যারহাউস, এখানে অনেক রকম বেনিফিট ছিল। টেকনোলজি দেয় প্যাকেজ ইটসেলফ ভেরি অ্যাট্রাক্টিভ ফর দ্য বড় কোম্পানির জন্য। ছোট কোম্পানির জন্য আমার ধারণা যে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তো আমি বলবো যে আমাদের জন্য এসএমই জন্য টেইলর মেড কিছু প্রোগ্রাম বা বিজনেস মডেল নিয়ে আসতে হবে। সরকার বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, আইএমএফ এর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ক্রেতারা আমাদেরকে বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়েনি। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। গরমের দিনে স্যুটটাই পরিহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি?
আপনি সুদ না বললে আনস্মার্ট হয়ে যাবেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের পর দেশের জনগণের বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর জাকাত আইন ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দুর্বলতা উতরে রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানান দেশি বিদেশি বক্তারা। ত্রয়োদশ জাকাত ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। অন্যদিকে প্রতি বছর 1 লাখ কোটি টাকা জাকাত আদায় হয়, কিন্তু সমস্যা হচ্ছে জাকাত আহরণ ও বন্টনে। এ নিয়ে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুদিনের জাকাত মেলা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আহরণ ও বন্টন করা যেতে পারে। এক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা রয়েছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টেরও দুর্বলতা রয়েছে। একটা সিস্টেম যেমন দারিদ্র তৈরি করতে পারে, তেমনি একটা সিস্টেম দারিদ্রকে এলিভিয়েট করতে পারে, দারিদ্রকে এলিমিনেটও করতে পারে। রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত গ্রহণ এবং বিতরণের ব্যাপারে একটি নির্ধারিত কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। Zakat and Waqaf and the rest of Islamic institutions have been mandated not only in the circular definition. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, জাকাত প্রদানে বাধ্যবাধকতার চেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষ যখন আগ্রহী হয়ে ওঠে এবং আগ্রহকে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে এগিয়ে আসে, তখনই কিন্তু আমাদের পরিবর্তনগুলো যা চাই আমরা সেগুলো শুরু হয়। বাণিজ্য উপদেষ্টার মতে, সম্পদের অসম বন্টন ও বৈষম্য দূর করতে নৈতিক ও ধর্মীয় দায় এড়িয়ে যাওয়া যাবে না। সমাজের যে বৈষম্যকে দূর করার জন্যই এতগুলো মানুষ প্রাণ দিল এবং যে বৈষম্য এখন রয়ে গেছে, এর মূলোৎপাটন করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন অবশ্যম্ভাবী। ধনীর সম্পদে গরিবের অধিকার এবং ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে জাকাত প্রদান এবং তার সুষম বন্টনের কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন সমস্যা সত্ত্বেও গেল 6 মাসে দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরছে। ধরে রাখতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে বলছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। আর বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলে দাবি করেন ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। কায়েস রাহাতের রিপোর্ট। ব্যক্তি খাতে সমকালীন অবস্থা এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে এক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা। পলিসি এক্সচেঞ্জের প্রধান মাসরুর রিয়াজ বলেন, নীতি সুধার বাড়াতে দেরি করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কমাতে খুচরা বাজার নয়, উৎপাদক পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। ইনফ্লেশন ফাইট করার যে বিভিন্ন পন্থা, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পন্থা গত জুলাই মাস পর্যন্ত, জুন জুলাই 2024 পর্যন্ত আমরা আসলে সেগুলো নিতে অনেক দেরি করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক আবু ইউসুফ বলেন, সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির বৈষম্য কমানো ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন বাজেট নিয়ে শঙ্কাও জানান তিনি। বাস্তবতার দিকে তাকান বা মাইক্রো জায়গার দিকে তাকান, যেখানে মানে হটস্পট গুলোর দিকে তাকান, সেটা কিন্তু রিফ্লেকশনটা কিন্তু আপনার ম্যাক্রো চেয়ে মাইক্রো একটা মিসম্যাচ কিন্তু সেখানে আসে। তো সেই জায়গাটা করার জন্য আমাদের ইনইকুয়ালিটিটা অ্যাডজাস্ট করা খুবই জরুরি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, রিজার্ভ সংকট কাটিয়ে স্বস্তি এসেছে। নীতিতে সমস্যা নেই, বাস্তবায়নে সমস্যা। পলিসি ইজ দেয়ার, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে, যে কারণে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না। এ সময় সার্বিক উন্নয়নে কাঁচামাল রপ্তানির পরিবর্তে তৈরি করা পণ্য রপ্তানির প্রতি জোর দেন আলোচকরা। একই সঙ্গে অর্থনৈতিক শ্বেতপত্র সহ বিভিন্ন কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 769 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত 15 দিনে মোট 8079 জনকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। বলেন, গত 769 জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 572 জনকে। 24 ঘন্টায় মোট গ্রেফতার করা হয়েছে 1341 জনকে। এ সময় দেশে তৈরি 1 নলা বন্দুক 1টি, কার্তুজ 2টি, রামদা 4টি, চাপাতি 2টি ও 1টি ছুরি সহ অস্ত্র উদ্ধার করা হয়। গত 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে চলছে অপারেশন ডেভিল হান্ট। এদিকে দেশ জুড়ে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ রোধে র্যাব তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শনিবার দিবাগত রাতে রাজধানীর মহাসড়কে র্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সোলাইমান স্বপনের ক্যামেরায় NI নাহিদের প্রতিবেদন। গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াল মহাসড়কে তল্লাশিতে নামে র্যাব। টহল ও চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই সময় মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকের কাগজপত্র যাচাই ও যানবাহন তল্লাশি করা হয়। এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান সাধারণ মানুষ। জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে আর কি। এটা মানে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও তৎপর থাকে, জনগণ যাতে নিরাপত্তা দিতে পারে। আমরা যারা সিটিজেন, যারা রাত্রেবেলা ট্রাভেল করে লেটছে, আমি এখন এখান থেকে এখানে যাওয়ার নিরাপত্তা পাই না। ওনাদের এই ইনিশিয়েটিভটার জন্য আমরা সেফটি ফিল করতে পারি। নাগরিক হিসাবে আমরা স্যাটিসফাইড ওনাদের এই কার্যক্রম নিয়ে। মানে আমাদের টেনশনটা মুক্ত থাকে যে আমরা বাসায় যাব বা কোনো যদি বিপদ হয় বা কোনো কিছু হয়, তাহলে ওনারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এইগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। এই সময় তিনি জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রমজান ঘিরে বাজারের পণ্যের সরবরাহ এবং দরদামের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নারায়ণগঞ্জে রমজানের পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। গুগলি, আপনাকে জানাতে চাই এই নারায়ণগঞ্জে যে সবচেয়ে বড় বাজার, যেটি মশলা থেকে শুরু করে কাঁচা পণ্য সবকিছু বিক্রি করে, এই বাজারে এই মুহূর্তে আমরা আছি দিগুবাবুর বাজারে নগরীর। আমরা বাজার আসার পর যেটি দেখলাম যে এখন পর্যন্ত আসলে বিভিন্ন যে পণ্য রয়েছে, অর্থাৎ মশলা থেকে শুরু করে যে পণ্যগুলো মাহে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো প্রয়োজন হয়, সেই পণ্যগুলোর দাম থেকে আজকে কিছুটা বাড়তি রয়েছে। অর্থাৎ ছোলা থেকে শুরু করে চিনি পর্যন্ত সবকিছুতে কিন্তু 2 থেকে 5 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। এবং এখান থেকেই মূলত হচ্ছে নারায়ণগঞ্জে যে অন্যান্য ছোট ছোট বাজারগুলো রয়েছে, পাড়া মহল্লার বাজার রয়েছে, সেখানে সরবরাহ করা হয়। তো এই বাজার এই মুহূর্তে আমরা দেখাতে চাই যে মনোহরি দোকানগুলো রয়েছে, সেখানে আজকের বাজারে ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 103 টাকা পর্যন্ত, যেটি গত সপ্তাহ ছিল 95 থেকে 98 টাকা পর্যন্ত। এবং চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, খেসার ডাল বিক্রি হচ্ছে 120 টাকা, ভেষণ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো এই পণ্যগুলোর মধ্যে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে
2 থেকে 5 টাকা বৃদ্ধি হয়েছে। সেটির কারণ হিসেবে তারা বলছেন যে এই মাহে রমজানকে ঘিরে যারা ক্রেতা রয়েছেন সেই ক্রেতার চাপ অনেক বেশি। সবাই আসলে এই মাহে রমজানের শুরুর দিকে পুরো মাসের যে পণ্য সেটি কিনতে চায়, এই কারণে একটু 2 থেকে 5 টাকা বাড়তি রয়েছে। তবে আমদানি মজুদ বাড়তি থাকার কারণে এটি আসলে তেমন একটা প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে বাজারে হয়তো মাহে রমজান শুরু 2 থেকে 1 দিন আগেই এই বাজারটি আবার নেমে আসবে, এমনটাই কিন্তু আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। এছাড়া আদা, রসুন, পেঁয়াজ সেই দাম কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, আদা 130 টাকা এবং রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি এই বাজারের অপরিবর্তিত একটি পণ্য হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু বাজারে একেবারেই সাধ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটির মধ্যে রয়েছে কাঁচা তরি তরকারির বাজার। তবে মুরগির বাজার কিন্তু আজকে 10 টাকা থেকে 15 টাকা বাড়তি রয়েছে এবং মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি দরে। যারা ভোক্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে জিনিসপত্রের দাম সেটি মাহে রমজানকে ঘিরে আসলে যদি নজরদারিটা বাড়ানো হয় সেক্ষেত্রে ভোক্তাদের জন্য অনেকটাই সহজ হয়ে পড়ে। তো আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, জাহিদুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং যারা মাহে রমজানকে ঘিরে কেউ যাতে পণ্যের দাম বাড়াতে না পারে, সরবরাহ যাতে স্বাভাবিক থাকে তারা সেই লক্ষ্যে চেষ্টা করছেন। বলে এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে রমজানের পণ্য সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল। পবিত্র রমজান সামনে রেখে বিশ্বের অনেক দেশে খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে দেখা যায় বিপরীত চিত্র। রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেন, এতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। তবে এসব ব্যবসায়ীর মাঝেও আছে ব্যতিক্রম। তেমনি একজন চাঁদপুরের শাহ আলম। পবিত্র মাহের রমজানের সম্মানে বিনা লাভে পণ্য বিক্রি করছেন তিনি। শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। পবিত্র মাহে রমজানের সম্মানে বিনা লাভে পণ্য সামগ্রী বিক্রি করে প্রশংসায় ভাসছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার চর কুমিরার ব্যবসায়ী শাহ আলম। রমজানের আগাম পণ্য ক্রয় করতে স্থানীয়রা ভিড় করছেন তার দোকানে। মুড়ি, ছোলা, খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়া সহ যাবতীয় মুদি মালামাল নিচ্ছেন এখান থেকে। পণ্যের মূল্য তালিকাও দোকানে টানিয়ে দিয়েছেন তিনি। দামে কম পাওয়ায় খুশি ক্রেতারা। বিক্রয় প্রতিনিধিরাও বলছেন লেনদেনে সঠিক মানুষ শাহ আলম। আমাদের এলাকার সালাম ভাই প্রতি বছর রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমে দেয়। বিনা লাভে সে আমরা মাল দিতে আছে। সব দোকানদারের কাছে আমরা আবেদন করি যে সালাম মালের মতন রমজান মাসে কেনাকাটা কম নেয়। মাহে রমজান উপলক্ষে গেল বছরও একইভাবে পণ্য বিক্রি করেছেন তিনি। এলাকার গরিব, দুঃখী ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান এই ব্যবসায়ী। আমি তো গত 2 বছর 1 টাকা লাভ বিক্রি করছি, এই বছর বিনা লাভ। রমজানের যে 8টা পণ্য, ওই 8টা পণ্য ক্রয় মূল্যে যে দামে ক্রয় ওই দামে বিক্রি, কোনো লাভ নেওয়া হবে না। শাহ আলমের এমন উদ্যোগে প্রশংসা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। এই রয়েছে বড় পরিসরে, তারা যদি সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন বাজারে যদি এটা চালু করা যায় তাহলে আমার মনে হয় সাধারণ যে জনগণ রয়েছে এবং ভোক্তা রয়েছে তারা উপকৃত হবে বলে আমি মনে করছি। শাহ আলমের দেখা দেখি অন্য ব্যবসায়ীরাও রমজানে স্বল্প দামে পণ্য সামগ্রী বিক্রি করতে উদ্বুদ্ধ হবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার কার্যক্রমে বিচার বিভাগ সর্বোচ্চ আদালতের নেতৃত্বে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের বিস্তৃতি এবং খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং প্রস্তাবগুলো প্রতিফলিত হয়েছে। বিচার বিভাগ সেপ্টেম্বর 2024 থেকে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে
এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে। পিরোজপুর পৌরসভার অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। পানির লাইন থাকলেও সুপেয় পানি পাওয়া দুষ্কর, বিশেষ করে গ্রীষ্মকালে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্যার পানি নামতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। অথচ এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। শত বছরের পুরনো এই পৌরসভার বর্তমান অবস্থা শোচনীয়। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পিরোজপুর পৌরসভার যাত্রা শুরু করে 1885 সালে। 1990 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এটি। তবে এত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই পৌরসভায়। এখানকার বেশিরভাগ রাস্তায় ভাঙাচোরা, মেরামত হলেও নিম্নমানের কাজের কারণে তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শহরের প্রধান দুটি খাল অবৈধ দখলদারদের দখলে থাকায় জলাবদ্ধতা বেড়েছে। এমনকি বর্ষায় পানি নেমে যেতে সময় লাগে 2 থেকে 2.5 মাস। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ প্রায় 4 বছর উপরে খালি টেন্ডার হয় আর শুনি আর খালি কাজ হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করতে পারি না। আমাদের রুগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা মানে অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢেঙ্গাচ্ছে। লজ্জাজনক অবস্থা। কি পরিমাণ ময়লা সামনে দেখেন। এইরকম দুর্ভোগ নিয়ে আমরা বসবাস করতেছি এই এলাকায়। দেখার দায়িত্ব তো পৌরসভার। এখন পৌরসভা না দেখলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। পানি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং, 48 কিলোমিটার পাকা এবং 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়া 20টি সেতু, 185টি কালভার্ট ও 1.5 শতাধিক কিলোমিটার ড্রেন রয়েছে। তবে পৌরসভার আয় সীমিত হওয়ায় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। রেমালের পানি 2 দিন স্থায়ী থাকার কারণে আশেপাশের অনেক রাস্তাগুলিও, ভালো রাস্তাগুলিও নষ্ট হয়ে যায়। সেসব রাস্তাগুলি মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এইসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ পৌরসভার শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পিরোজপুর পৌরসভা এলাকায় 120 কিলোমিটারের বেশি খাল থাকলেও এর বড় অংশ দখলদারদের কবলে। দ্রুত সংকট নিরসন করে জনবান্ধব পৌরসভা গড়ে তোলার দাবি বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 90 দশকে ময়মনসিংহে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট। তবে রক্ষণাবেক্ষণের অভাবে ডিজিটাল যুগে এসে তা পরিণত হয়েছে অ্যানালগে। আর এর ফলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না নগরীর যানজট ও যানবাহন। সহকর্মী ইলিয়াসের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। হাতের ইশারা, লাঠির আঘাত এবং বাঁশির হুইসেলে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা ট্রাফিক পুলিশ সদস্যের। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন ময়মনসিংহের মোড়ে মোড়ে এভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। দৈনিক 30 থেকে 40 হাজার যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আমাদের অনেক কষ্ট হয়, সিগন্যাল ধরতে, হাতে সবকিছু আমাদের হাতে করতে হয়। লাইটগুলো থাকলে তারা অনুমান সিগন্যালের লাইট নীল বাতি জ্বলবে, তখন তারা নিজেরাই থামায়। যদিও 90 দশকে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট, রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন বিলুপ্তির পথে। ফলে শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। লাইটগুলো এগুলো জ্বলে না, এগুলো যদি জ্বলতো তাহলে আমরা ট্রাফিকে ঠিক মতন গাড়ি ঘোড়া চালাইতে পারতাম। 15 বছর ধরে গাড়ি ঘোড়া চালাইতেছি, রিক্সা চালাইতেছি, কখনো এই লাইটগুলো জ্বলতে দেখি নাই। সিগন্যালগুলো যদি সচল থাকতো তাহলে ট্রাফিক ইনচার্জ যারা আছে এখানে দায়িত্বরত থাকে তাদের কাজ করতে সুবিধা হতো, যাত্রীরাও সিগন্যাল দেখে রাস্তা পারাপার করতে পারত। সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ট্রাফিক সিগন্যাল ডিজিটালাইজেশন করা হলে তা যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক হবে বলে বলছেন পুলিশের এই কর্মকর্তা। সিটি কর্পোরেশন এবং রোডসাইড হাইওয়েজের পক্ষ থেকে যৌথ সমন্বয়ে যদি একটি উদ্যোগ নেওয়া হয় পুরো শহরের ডিজিটাল সিগন্যালের সিস্টেম তৈরি করার, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার উপরে সেটার ইতিবাচক প্রভাব থাকবে নিশ্চয়ই। অচিরেই অকেজো ট্রাফিক সিগন্যাল লাইটগুলো মেরামতে উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মানিতভাবে প্রয়োজন মনে হয় বা যদি সড়ক বিভাগ এই ব্যাপারে যদি করতে হয় তাহলে আমরা এটা প্রয়োজনীয় মতামতের জন্য বা প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এইটা তো আমারও নজরে আপনি আজকে আনলেন, এটা ঠিক করে ফেলবো। দেখা যাক, আপনি নজরে আনছেন, এটা জরুরি বিষয়, ঠিক করে ফেলবো। নগরীতে অসহনীয় যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন ট্রাফিক পুলিশের 120 জন সদস্য ও 80 জন শিক্ষার্থী কাজ করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।